প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আবারও তোমাদের সামনে পশ্চিমবঙ্গের অর্থনৈতিক ক্রিয়াকলাপের কৃষির আরেকটি অনলাইন ক্লাস নিয়ে উপস্থিত। তোমাদের প্রত্যেককে এই অনলাইন ক্লাসে স্বাগতম জানাই। আজকে মূলত আলোচনা হবে পশ্চিমবঙ্গের কৃষিজ শস্য পাট আর চা সম্পর্কে। আমরা প্রথমেই আসি পাট সম্পর্কে। পশ্চিমবঙ্গের পাট চাষের আর পাট শিল্পের কিন্তু একটা ইতিহাস রয়েছে। বহুকাল আগে থেকেই এই গাঙ্গেয় নদীর উপত্যকা থেকে প্রচুর পরিমাণে পাট চাষ হয়ে আসছে, সেই প্রাচীনকাল থেকেই। আর এই পাটেরই বিভিন্ন ধরনের শৌখিন দ্রব্যগুলো আমরা ভারতীয়রা, কেবলমাত্র পশ্চিমবঙ্গ বললে ভুল হবে, অবিভক্ত তখন যে ভারত ছিল সেই ভারতের জনগণ ব্যবহার করত। তখন কিন্তু কাপড়ের মিল ছিল না। এটা সালটা 1818 সালের আগে, 1855 সালের আগে। 1855 সালে, সালটা 1855। একজন ইংরেজ জর্জ অকল্যান্ড নাম, তিনি একটি পাট শিল্প কারখানা স্থাপন করলেন কলকাতার পাশে রিসড়া নামক স্থানে। রিসড়া বর্তমানে জায়গাটি হাওড়া জেলায় রয়েছে। রিসড়াতে যখন থেকেই পাট শিল্প কারখানা স্থাপন করলে তার পরবর্তীতেই কিন্তু পাট শিল্পের চাহিদা বা কাঁচা পাটের চাহিদা বেড়ে যায় পরিমাণে। ধীরে ধীরে পশ্চিমবঙ্গ সহ, তো তখন তো পশ্চিমবঙ্গ বলে কিছু ছিল না, তখন ছিল বাংলা, অবিভক্ত বাংলা। এই অবিভক্ত বাংলার পাটের চাহিদা কিন্তু বহুগুণে বেড়ে যায়। এই কাঁচা পাটের উপর নির্ভর করে আবার ব্রিটেনে, ইংরেজরা আমাদের শাসন করতো, ব্রিটেনে কিন্তু প্রচুর কাঁচা পাট ওই ব্রিটেনে যেত। ওখানে কিন্তু এখানকার কাঁচা পাটের উপর নির্ভর করে ব্রিটেনে পাট শিল্প কারখানা গড়ে উঠেছিল সেই সময়। যাই হোক, মোটামুটি আমরা জানলাম যে পাট শিল্প কারখানা কখন এসেছে। এরপরে একটু উৎপাদনের দিকে আসে। এই পাট বিশ্বে কাঁচা পাট উৎপাদনে প্রথম স্থান অধিকার করেছে ভারত। আমাদের ভারতই প্রথম স্থান, পরবর্তীতে রয়েছে বাংলাদেশ। এই আবার ভারতের ভিতরে আমাদের পশ্চিমবঙ্গ প্রথম স্থান অধিকার করেছে। পশ্চিমবঙ্গের ভারতের প্রায় 60% পাট কিন্তু এই পশ্চিমবঙ্গ থেকে উৎপাদিত হয়ে থাকে। এবং পশ্চিমবঙ্গে একটি গবেষণাগার রয়েছে পাটের গবেষণাগারটির নাম হচ্ছে ব্যারাকপুর। তোমরা জানো ব্যারাকপুরটি 24 পরগনা জেলায় রয়েছে। 24 পরগনা জেলায়, যেটাকে বলে জুট রিসার্চ ইনস্টিটিউট বা পাট গবেষণাগার। আবার আন্তর্জাতিক পাট গবেষণাগার কিন্তু বাংলাদেশের রাজধানী ঢাকা শহরে রয়েছে। আবার বলছি, আন্তর্জাতিক পাট গবেষণাগার বাংলাদেশের ঢাকা শহরে রয়েছে। বাংলাদেশের প্রধান শিল্প কিন্তু পাট শিল্প। এই পাট শিল্পের এমনই একটা চাহিদা ছিল এক সময় আমাদের অবিভক্ত বাংলায় বা ভারতবর্ষে, এমনকি বিশ্বজুড়ে, যেখানকার পাটের এতটাই চাহিদা ছিল যে সোনালী তন্তু বলা হতো। সোনালী তন্তু, বাংলাদেশে এখনো বলা হয় যে পাটকে কিন্তু বলা হয় সোনালী তন্তু। এই কথাগুলো হয়তো
পরীক্ষাতে আসতেই পারে যে সোনালী তন্তু কাকে বলা হয়। পশ্চিমবঙ্গের মূলত উৎপাদিত হয় এই সমস্ত জেলাগুলিতে: 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, আমাদের মালদাতেও উৎপন্ন হয়, কিছু উত্তর দিনাজপুরে হয়, কিছু কোচবিহারে হয়, দক্ষিণ দিনাজপুরে কিছু কিছু পরিমাণে হয়। তবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেশি হয়, বেশিরভাগটাই মুর্শিদাবাদ জেলাতে সব থেকে বেশি পরিমাণে উৎপাদিত হয়, মানে অন্যান্য জেলার চাইতে। এবারে আসি যে পাটটা পরীক্ষাতে 5 মার্কের আসতেই পারে প্রশ্ন, যে পাট চাষের অনুকূল অবস্থাগুলি কি, বা অনুকূল অবস্থাগুলি সম্পর্কে আলোচনা করো, এরকম করে একটা 5 মার্কের প্রশ্ন তোমাদের পরীক্ষাতে থাকতেই পারে। তখন কি করবে? খুবই সহজ, যে কোনো একটি ফসল উৎপাদনের ক্ষেত্রে কারণগুলো কিন্তু বা অনুকূল পরিবেশগুলো দুই রকমের হয়ে থাকে, একটা প্রাকৃতিক আর একটি অর্থনৈতিক বা অপ্রাকৃতিক কারণ বলা হয়। তো পাট চাষের আমরা প্রাকৃতিক কারণগুলো জানি। প্রাকৃতিক কারণের ভিতরে প্রথমে আসবে কি, জলবায়ু। তো পাট মূলত চাষ হয় উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ুর শস্য। উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ু, উষ্ণ আর্দ্র মৌসুমী জলবায়ুর ফসল। মৌসুমী জলবায়ুর ফসলে হয়। এই জলবায়ুর অন্তর্গত উষ্ণতা লাগবে এখানে। বিভিন্ন বইতে বিভিন্ন রকম থাকতে পারে, কোনো বইতে হয়তো দেখতে পাবে যে 22 থেকে 35, বা কোনো বইতে থাকতে পারে 24 থেকে 35 বা 20 থেকে 35। তোমরা তোমাদের যেটা ইচ্ছা সেটাই লিখবে। 22 থেকে 35ও লিখতে পারো, 20 থেকে 35ও লিখতে পারো সেন্টিগ্রেড। তোমরা বৃষ্টিপাতের পরিমাণটা, এটাও কিন্তু বিভিন্ন বইতে বিভিন্ন রকম হয়, ফসলের ক্ষেত্রে লাগানো বিভিন্ন বইতে বিভিন্ন রকম লিখে থাকে। তোমরা 100 থেকে 200 সেন্টিমিটার লিখলে সমস্যা হবে না। কোথাও কোথাও হয়তো 150 থেকে 200 সেন্টিমিটার লেখা থাকতে পারে, লিখলে হবে, কোনো সমস্যা হবে না। তোমরা দেখতে পাচ্ছ যে বৃষ্টিপাতের পরিমাণটা কিন্তু ধান চাষের মতোই লাগছে। এইখানে পাট কিন্তু আমাদের চাষ করা হয় বিশেষত খারিফ শস্য হিসেবে। বর্ষাকালে সেটা হয়ে থাকে, এই জন্য আপেক্ষিক আর্দ্রতার পরিমাণটা কিন্তু খুব বেশি লাগে। আপেক্ষিক আর্দ্রতা বলতে পারো বা আর্দ্রতা বলতে পারো, এটা 80%-এর উপরে থাকে। 80%-এর উপরে, 90-95% আর্দ্রতা হলে খুব ভালো হয়। পাটের উৎপাদন বা পাটের গাছের বৃদ্ধির হারটা কিন্তু ত্বরান্বিত হয় বা বেশি হয়। এছাড়াও রয়েছে মাটি রয়েছে। যেহেতু আমাদের মালদাতে হয়, তো আমাদের মালদার মাটির বৈশিষ্ট্যগুলো বললেই হবে। আমাদের মালদার মাটিটা কেমন? পলি মাটি। পলি মাটিতে হয়। আবার যদি ভারী দোআঁশ মাটি হয়, তাহলেও কিন্তু পাট চাষ ভালো হয়। তারপরে রয়েছে ভূমিরূপ। তোমরা জানো যে পাট চাষগুলো মূলত যেহেতু পলি মাটিতে হয়, এই জন্য ভূমিরূপটা হতে হবে নদী গঠিত সমতল ভূমি। এই কতগুলি প্রাকৃতিক পরিবেশ লাগবে প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে যেমন লাগে। এখানে আর্দ্রতা মানে কি? বাতাসে জলীয় বাষ্পের অবস্থান,
বাতাসটা যত বেশি ভ্যাপসা থাকবে তত কিন্তু পাটের গাছের বৃদ্ধির হার কিন্তু তত বেশি হবে, যত ভ্যাপসা হবে, বাতাসে যত বেশি পরিমাণে জলীয় বাষ্প থাকবে। এরপরেও রয়েছে কিছু প্রাকৃতিক কারণ, অপ্রাকৃতিক কারণ বা অর্থনৈতিক কারণ। এই অর্থনৈতিক কারণগুলো কি কি? অর্থনৈতিক কারণের ভিতরে আসবে শ্রমিক আসবে, নিড়ানো, লাগানো, পাটকে ছুটানো। তোমরা দেখেছো পাট ছুটাতে কত কষ্ট হয়, কত শ্রমিক লাগে। তারপরে পাটের জল দিতে হয়, জলসেচ দরকার পড়ে যদি জলের ঘাটতি দেখা দেয়। আবার জল তো সেচ দেওয়া মানে বৃদ্ধির সময় লাগেই, আবার পাটকে পচানোর জন্য কিন্তু প্রচুর পরিমাণ জল লাগে। ডোবা যদি না থাকে তাহলে কিন্তু পাটকে পচানো সম্ভব নয়। আরো রয়েছে কিছু, যেমন কীটনাশক, রাসায়নিক সার, রাসায়নিক সার এইগুলো রয়েছে। উচ্চ ফলনশীল কিছু বীজ রয়েছে, যেমন বাসুদেব, সবুজ সোনা, এইগুলো হচ্ছে পাটের কিছু উচ্চ ফলনশীল বীজ। এই উচ্চ ফলনশীল বীজ হলেও কিন্তু পাটের চাষটা বা পাটের উৎপাদনটা বৃদ্ধি পায়। এই কতগুলি পয়েন্ট কিন্তু পরীক্ষাতে লিখতে হবে। তোমরা এইগুলিকে শুধু এইভাবে লিখবে না, এগুলি পয়েন্ট একটু বিস্তারিত আকারে লিখবে যে পাট চাষের জন্য কমপক্ষে 22 থেকে 35 ডিগ্রির মধ্যে তাপমাত্রা থাকা প্রয়োজন, তাহলে পাট চাষের বৃদ্ধি ভালো হয়। এইরকম করে কথাগুলো লিখবে। এরপরে আসি চায়ের ক্ষেত্রে, যাকে ইংরেজিতে বলা হয় টি। এই চাটা আসলে কি? এই চায়ের ব্যবহার কিন্তু 1650 সালের আগে ছিল না, কেউ জানতো না। চায়ের প্রথম প্রচলন হয় চীনে। তারাই প্রথম এক প্রকার চিরসবুজ অরণ্যের পাতা শুকিয়ে চা তৈরি করেছিল। তোমরা জানো কি জানো না হয়তো জেনে নাও যে চা গাছের বিজ্ঞানসম্মত নাম কি? ক্যামেলিয়া সিনেনসিস বা সাইনেনসিস। ক্যামেলিয়া সাইনেনসিস বা সিনেনসিস, যাই বলতে পারো, এটা হচ্ছে বিজ্ঞানসম্মত নাম। এই চা ভারতে কখন আসলো? ভারতে প্রথম সম্ভবত শুরু হয়েছিল, সালটা অ্যাকচুয়ালি কোথাও হয়তো থাকে না, মোটামুটি ভাবে থাকে 1818 সালের দিকে। 1818 সালের দিকে ভারতে প্রথম চায়ের প্রচলন শুরু হয়। কিন্তু চায়ের সেই রকম ভাবে ফ্যাক্টরি বা চা বাগিচা করে ওঠেনি, তখন ব্রিটিশ সরকার ছিল। ব্রিটিশ সরকারের আবার 1855 সালে ব্রিটিশ পার্লামেন্টে একটা চুক্তি অনুসারে ভারতের উত্তর পূর্বাংশে আসামে পাহাড়ি অঞ্চলে প্রথম চায়ের বাগিচা স্থাপন করা হয়। তারপর থেকে শুরু হয়ে যায় চায়ের উৎপাদন, মানে ভারতে ব্যাপক হারে উৎপাদন চলতে থাকে। দিয়ে আসাম থেকে আমাদের চলে আসলো পশ্চিমবঙ্গের এতে দার্জিলিং, তারপরে জলপাইগুড়ি জেলায়। জলপাইগুড়ি এখন ভাগ হয়ে গেছে, জলপাইগুড়ি ভেঙে আর একটা জেলা নতুন করে হয়েছে, আলিপুরদুয়ার। আবার দার্জিলিং ভেঙে কার্শিয়াং হয়েছে নতুন করে। এই সমস্ত জেলাগুলিতে চলে আসে। চা উৎপাদনে কিন্তু ভারত কখনো প্রথম যায়, কখনো দ্বিতীয় যায়। এই জন্য যদি তোমরা ইন্টারনেটে দেখো তাহলে কখনো দেখতে পাবে ভারত
চা উৎপাদনে প্রথম, আবার কোথাও দেখতে পাবে ভারত চা উৎপাদনে দ্বিতীয়, প্রথম স্থান আবার কখনো কখনো চীন নিয়ে থাকে। আর ভারতের ভিতরে এই পশ্চিমবঙ্গ, ভারতের ভিতরে পশ্চিমবঙ্গ স্থান করছে দ্বিতীয় স্থানে রয়েছে, পশ্চিমবঙ্গ। তোমরা জানো যে দার্জিলিং চা বিশ্বে বিখ্যাত, সাধে আর গন্ধে বিশ্ববিখ্যাত চা। তোমরা শুনলে অবাক হবে, আমরা বাড়িতে যে চাটা খাই এটা কিন্তু চা বললে ভুল হবে, এটা চায়ের ধুলো। মকাই বাড়ি, তিনধরিয়া এইরকম কিছু জায়গা রয়েছে দার্জিলিং জেলায়। ওখানে যে চা উৎপন্ন হয়, সে চায়ের প্রতি কেজি দাম কিন্তু 20,000 থেকে 25,000 টাকা, 20,000 থেকে 25,000 টাকা কেজি। তার মানে বুঝতেই পারছো, আমরা যে চাটা খাই 200 টাকা, 300 টাকা, 700 টাকা, ম্যাক্সিমাম 1100 টাকা কেজি। আর দার্জিলিং যে চাটা হয় সেই চায়ের মূল্য কিন্তু 20 থেকে 25,000 টাকা কেজি। বুঝতেই পারছো, আমরা চা খাচ্ছি না চায়ের ধুলো খাচ্ছি। এইটাই হচ্ছে আসল চা। যে ফিল্ম স্টার, বিভিন্ন বড় বড় যে শিল্প উদ্যোগপতি বা পয়সাওয়ালারা রয়েছে, তারাই কিন্তু এই চাটা খেতে পারে। আর এই ভারতবর্ষের চা বিশ্বে কিন্তু কদর রয়েছে, বিশেষ করে এই দার্জিলিং চায়ের জন্য। দার্জিলিং এর স্বাদে গন্ধে একটু ভালো হওয়ার কারণ, দার্জিলিংয়ের মাটিতে ফসফরাস আর পটাশের পরিমাণটা বেশি। ফসফরাস আর পটাশের পরিমাণ যদি বেশি হয় তাহলে চায়ের গুণগত মান বৃদ্ধি পেয়ে যায়। এই জন্য দার্জিলিং চা মানে অন্যান্য চা থেকে মানে বেশি ফেমাস স্বাদে গন্ধে। পরীক্ষাতে আসতেই পারে যে পশ্চিমবঙ্গ চা উৎপাদনে কততম স্থান অধিকার করেছে, দ্বিতীয় ভারতবর্ষের ভিতরে। আর প্রথম স্থানে রয়েছে আসাম। আসামের যে ব্রহ্মপুত্র উপত্যকা রয়েছে সেখানে কিন্তু প্রচুর পরিমাণে চা উৎপাদিত হয়। আসাম চা থেকে আমাদের দার্জিলিং চায়ের দাম কিন্তু 3-4 গুণ সবসময় বেশি। তো বর্তমানে বেশিরভাগ চা চাষ হয় দার্জিলিং জেলায়, তারপরে জলপাইগুড়ি জেলার তরাই ও ডুয়ার্স অঞ্চলে। তোমরা তরাই আর ডুয়ার্স অঞ্চল শুনে পড়েছো, জানো। তারপরে কিছুটা চাষ এখন শুরু হয়েছে বর্তমানে অযোধ্যা পাহাড়ে, পুরুলিয়া জেলার অযোধ্যা পাহাড়ে কিছু কিছু পরিমাণে চা কিন্তু প্রচলন শুরু হয়েছে চা চাষের। চা কয়েক রকমের হয়। চা হয় কালো চা, এই কালো চায়ের প্রচলন কিন্তু আমাদের ভারতে বেশি। তারপরে যেটাকে তোমরা গ্রিন টি বলে থাকো, সবুজ চা। তারপরে রয়েছে স্টক চা। এই চাগুলো বিভিন্ন রকম মশলা মিশিয়ে তৈরি করা হয়। তারপরে ওলং চা। তারপরে রয়েছে লাল চা। আমরা যে লাল চাটা বলছি সেটা কিন্তু নয়, এটা কিন্তু আমরা যে চাটা খাই সেটা কালো চাটা, ওইটাই লাল চা তৈরি হয়। এই লাল চাটা প্রচলন রয়েছে চীনে, চীন, উত্তর কোরিয়া এই সমস্ত দেশে। তারপর আরেক রকমের চা রয়েছে প্যারাগুয়ে চা। প্যারাগুয়ে নামে একটা দেশ রয়েছে, ওখানে এক প্রকার উদ্ভিদের পাতা পাচ্ছি, যে পাতাকে ভেজে প্যারাগুয়ে চা প্রস্তুত করা হয়। আমাদের দেশে বিশেষ করে এই ক্যামেলিয়া সাইনেনসিস বা সিনেনসিসের পাতাকে শুকিয়ে গুঁড়ো করে তৈরি করা হয়। এত রকমের চা কিন্তু বিশ্বে ব্যবহার রয়েছে। এরপরে আসি যে চা চাষের অর্থনৈতিক অবস্থাগুলি সম্পর্কে। চাষের অনুকূল অবস্থা সম্পর্কে 5 মার্কের এই প্রশ্নটাও আসতে পারে, খুবই গুরুত্বপূর্ণ। আবার প্রত্যেকটা ফসলের ক্ষেত্রে একই রকমই, যে প্রাকৃতিক পরিবেশ লাগবে, সঙ্গে সঙ্গে অর্থনৈতিক পরিবেশও লাগবে বা অপ্রাকৃতিক পরিবেশ। চা চাষের প্রাকৃতিক পরিবেশগুলো কি? এই চা চাষ করতে গেলে
আমাকে কতটা উষ্ণতা দরকার, কতটা বৃষ্টিপাত দরকার, আর কি কি দরকার। প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে দেখো প্রথমে। জলবায়ু, জলবায়ু যদি বলতে যাই তার জলবায়ুর নামটা হবে উষ্ণ আর্দ্র পাহাড়ি জলবায়ু। উষ্ণ আর্দ্র পাহাড়ি জলবায়ু। মৌসুমী জলবায়ু, মৌসুমী জলবায়ু, এতেই কিন্তু চা চাষটা বেশি ফলন হয়ে থাকে। অ্যাকচুয়ালি মৌসুমী জলবায়ু পাহাড়ি অঞ্চলে বা পাহাড়ের ঢালু ভূমিতে। যদি উষ্ণতার দিকে আসে, উষ্ণতা কিন্তু মোটামুটি আমাদের এখানে ঋতু চেঞ্জ হয়। শীতকালের দিকে তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রির কাছাকাছি আছে, আবার গ্রীষ্মকালের দিকে কিন্তু একটু বেশি চেপে যায়, 35 ডিগ্রি, 30 থেকে 35 ডিগ্রি। তো এই চা চাষ মূলত 20 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকে। তো এই চা চাষ, এই চায়ের অনুকূল পরিবেশগুলো একটু ভালো করে দেখবে, কেন এটা ফের আবার দশম শ্রেণীতে একই রকম ভাবে থাকবে। এখন যদি মুখস্থ করে নিতে পারো, তখন কিন্তু আবার দশম শ্রেণীতে গিয়ে মুখস্থ করা দরকার পড়বে না, বা আমরা এগিয়ে থাকবে অনেকটাই। সেম একইখানে যা রয়েছে সেখানেও সেম 20 থেকে 30 ডিগ্রি। অন্য বইতে হয়তো থাকতেই পারে 21 থেকে 30, 21 থেকে 29 এরকম। তবে 16 ডিগ্রির নিচে তাপমাত্রা চা গাছ সহ্য করতে পারে না। এই জন্য পাহাড়ের খুব উঁচু অংশে, যেখানে তাপমাত্রা 16 ডিগ্রি নিচে চলে যায়, সেই সমস্ত অংশে কিন্তু চায়ের চাষ হয় না। তারপরে বৃষ্টিপাত। এই বৃষ্টিপাত কিন্তু একটু বেশি দরকার হয়, 200 থেকে 250 সেন্টিমিটার। 200 থেকে 250 সেন্টিমিটার বৃষ্টিপাত দরকার হয়। তোমরা বুঝতে পারছো 200 থেকে 250 সেন্টিমিটার মানে কি? অবশ্যই সেখানে উষ্ণ আর্দ্র লাগবে, এখানে আর্দ্রতা মোটামুটি ভাবে প্রয়োজন। এই দুটো হচ্ছে জলবায়ু। এর সঙ্গে প্রাকৃতিক পরিবেশের সঙ্গে রয়েছে ভূমি। ভূমিটা আগেই তোমরা বুঝে গেছো যে পাহাড়ের ঢালু ভূমি, পাহাড়ের ঢালু ভূমি। পাহাড়ের ঢালু ভূমি যেখানে জল দাঁড়াতে পারে না। বৃষ্টিপাত দরকার, জল দরকার, কিন্তু গোড়াতে যাতে জল জমতে না পারে। গোড়াতে জল দাঁড়িয়ে গেলে কিন্তু চায়ের গোড়া বা চায়ের গাছ মারা যায়। অতিরিক্ত স্যাঁতস্যাঁতে অবস্থা কিন্তু সহ্য করতে পারে না। তারপরে রয়েছে মাটি। এই মাটিটা কিন্তু একটা বড় ফ্যাক্টর চায়ের জন্য। লৌহ মিশ্রিত দোআঁশ মাটি লাগবে, লৌহ মিশ্রিত দোআঁশ মাটি। এই মাটিটা মুখ্যত পটজল মাটিও বলা হয়। এই মাটিটা পর্বত বা পাহাড়ের ঢালু জমিতে দেখতে পাওয়া যায়। পটজল, হিউমাস মিশ্রিত মাটি। এই মাটিগুলোতে যদি ফসফরাস ও পটাশের পরিমাণটা বেশি থাকে, তাহলে কিন্তু চা চাষ খুব ভালো হয়। এই কথাটি অবশ্যই মনে রাখবে, লৌহ মিশ্রিত দোআঁশ মাটি, পটজল মাটি। এই মাটিতে যদি ফসফরাস আর পটাশের পরিমাণ বেশি থাকে, তাহলে কিন্তু চা চাষ বা চা গাছের বৃদ্ধি খুব ভালো হয় আর উন্নত মানের চা হয়। তো এই কতগুলি গেল প্রাকৃতিক পরিবেশ। এর মধ্যে প্রাকৃতিক পরিবেশের মধ্যে আর একটা গিয়ে রয়েছে বৃক্ষ বা বৃক্ষরোপণ বা বৃক্ষের সারি বা ছায়া প্রদানকারী গাছ। ওইটা আরেকটা দিতে পারো তোমরা।
ছায়া প্রদানকারী গাছ। তাহলে বৃক্ষ। চায়ের গাছ কিন্তু বা চায়ের পাতাগুলি অতিরিক্ত সূর্যালো কিন্তু সহ্য করতে পারে না। এই জন্য চায়ের বাগানের আশেপাশে বা বাগানের মাঝে মাঝে মানে ছায়া প্রদানকারী বড় বড় বৃক্ষ বা গাছ লাগানো থাকে। এটা একটা মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট। তারপরে অর্থনৈতিক পরিবেশ রয়েছে। অর্থনৈতিক পরিবেশগুলো তোমরা দিবে। অর্থনৈতিক পরিবেশের ভিতরে শ্রমিক, এটা একটা খুবই ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই চা পাতা তোলার ক্ষেত্রে তোমরা দেখবে যে মহিলা শ্রমিককে বেশি ব্যবহার করা হয়। মহিলা শ্রমিকরা এই কোনো পাতা বা কোনো কিছু তোলার ক্ষেত্রে কিন্তু, যেমন শাক তোলার ক্ষেত্রে মহিলারা অনেকটাই পটু হয়, ছেলেদের দ্বারাই কিন্তু সেরকম হয় না, আর মেয়েরা বেশি পারে। আর মেয়েদের সস্তায়ও পাওয়া যায়, এটা একটা বড় ফ্যাক্টর। এই জন্য মহিলা শ্রমিক, দক্ষ মহিলা শ্রমিকের দরকার হয় চায়ের পাতা তোলার জন্য। তারপরে রয়েছে জলসেচ। যেহেতু প্রচুর পরিমাণ জল দরকার হয়, প্রতিদিনই দরকার হয়, এই জন্য জলসেচ অবশ্যই প্রয়োজন। তারপরে রয়েছে সার, কীটনাশক, এগুলো তো আছেই। সার কীটনাশক তো রয়েছে। সারটা হচ্ছে কি ফসফরাস, পটাশ, ইউরিয়া, এগুলো সার। কীটনাশক মানে তোমরা বুঝতেই পারছো, ছোটখাটো যে কীটগুলো ফসলের উপরে বসে বা পোকাগুলো, সেইগুলোকে মেরে ফেলার জন্য স্প্রে ব্যবহার করে, এগুলোকে বলা হয় কীটনাশক। এটা হচ্ছে ফার্টিলাইজার, এটা হচ্ছে পেস্টিসাইডস। তারপরে আরো রয়েছে কিছু কিছু, যেমন মূলধন। যে প্রথমে চা বাগিচা তৈরি করতে হয়। চা বাগিচা তৈরি করতে গিয়ে প্রচুর পরিমাণ মূলধন কিন্তু প্রথমে দরকার হয়। প্রথম কয়েক বছর বাগান থেকে কোনো রকমের মানে কামাই হবে না বা ইনকাম আসবে না, প্রথমে খরচ করেই যেতে হবে। এই বাগানের মাঝ বরাবর উন্নত সড়ক দরকার হয়, যাতে সহজেই পাতাগুলোকে চা ফ্যাক্টরিতে পৌঁছে দিতে সমর্থ হয়। নাহলে কিন্তু চায়ের পাতা পচে যায়, পচে গেলে কিন্তু চায়ের গুণগত মান নষ্ট হয়ে যায়। তো এইগুলো হচ্ছে মোটামুটি ভাবে অপ্রাকৃতিক কারণ বা অর্থনৈতিক কারণ। তো এইগুলো পরীক্ষাতে আসতে পারে, তোমরা বই থেকে পড়বে, দেখবে, মুখস্থ করার চেষ্টা করবে। যে সমস্ত মাঝে মাঝে যে সমস্ত পয়েন্টগুলো বলেছি, কিছু কথা, সেই কথাগুলো মনে রাখবে। আর একটি কথা রয়েছে যে পশ্চিমবঙ্গের টি বোর্ড স্থাপন করা হয়েছে। কলকাতাতে একটা টি বোর্ড রয়েছে, টি বোর্ড। কলকাতা আসতেই পারে। টি বোর্ড কোথায় রয়েছে? কলকাতাতে। আর আমাদের চা গবেষণাগার, ভারতের চা গবেষণাগারটি রয়েছে আসামের জোরহাটে। এটা 10ম শ্রেণীতে দরকার পড়বে। জোরহাটে, আসামের জোরহাট নামে একটি জায়গা রয়েছে। এই আসামের জোরহাটে রয়েছে ভারতের চা গবেষণাগার। আমরা এটা মনে রাখবে, 10ম শ্রেণীতে দরকার পড়বে। আর ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় রয়েছে টি বোর্ড। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। আবার পরে নতুন ক্লাস নিয়ে উপস্থিত হব।